দর্শক, অনন্যার পর্দায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান ঈশা। আপনাদেরকে প্রতিবার যেমন কথা দিয়ে থাকি, আমি আপনাদের সাথে এক নতুন অতিথি নিয়ে হাজির হব। আমি তেমনই আজ হাজির হয়ে গিয়েছি। আমার সাথে আজ এমন একজন অতিথি আছেন যার কথা শুনতে আমার মনে হয় আপনারা খুব আগ্রহী হয়ে বসে আছেন, কারণ এই গরমে যদি কেউ আসলে মানুষজনকে বাঁচাতে পারে তারা হচ্ছেন কিন্তু ডাক্তাররা, তারা হচ্ছেন গিয়ে পুষ্টিবিদরা। আমার সাথে যিনি আছেন তিনি আমার শ্রদ্ধেয় ম্যাডাম, এবং আমি চাই ম্যাডাম নিজের পরিচয়টা তিনি নিজেই দিন। আমি সাইদা লিয়াকত, দীর্ঘদিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। এছাড়া আমি বেতার, টেলিভিশন বিভিন্ন জায়গায় কাজ করে থাকি, আর বিশেষ করে লেখালেখির সাথে জড়িত, আর প্র্যাকটিসও করছি। বর্তমানে আমরা আছি জাতীয় হৃদরোগ হাসপাতালে, যেখানে ম্যামের চেম্বারেই বসে আছি। ম্যাম, প্রচুর গরম পড়েছে। এই গরমে মানুষের জীবনমান বলা যেতে পারে একদম বিপন্ন হয়ে যাচ্ছে। মানুষ বুঝছে না আসলে কি খাবে, তার উপরে ম্যাম খাবার দাবারের দাম এত বেশি। তো এই গরমে ম্যাম কি কি জিনিস মূলত মানুষ আসলে খেতে পারে? আসলে সাধ্য অনুযায়ী শাকসবজি, ফলমূল খেতে হবে। যেটা হচ্ছে আমরা লাউ এই সময় পাওয়া যাচ্ছে, লাউটা রসালো, যেটা হচ্ছে পানির পরিমাণ বেশি থাকে, আমরা লাউ খেতে পারি, মিষ্টি কুমড়া খেতে পারি। তারপর হচ্ছে টমেটো পাওয়া যাচ্ছে, টমেটো খাওয়া যেতে পারে, এবং বিভিন্ন রকমের শাক যে রয়েছে সেটাও খাওয়া যেতে পারে। মোট কথা হচ্ছে যার যার সাধ্য অনুযায়ী যতটুকু পারে সেই শাকসবজি, ফলমূল, চিচিঙ্গা, পেঁপে পাওয়া যাচ্ছে। এই ফলগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা খাবার তালিকায় রাখতে পারি। যার যার সামর্থ্য সেই অনুযায়ী রাখতে হবে। বিশেষ করে শসা, ক্ষীরা, আমরা যেটা বলি যে এটা কিন্তু শুধু সবজিতেই ব্যবহার হয় না, আমরা কিন্তু সালাদ হিসেবে ব্যবহার করতে পারি। এবং শসা, ক্ষীরা এইগুলি কিন্তু অনেকটাই পানির চাহিদা পূরণ করে। এবং বাঙ্গি, তরমুজ, এই ফলগুলি আমরা এই সময় কিন্তু বেশি রাখতে পারি আমাদের খাদ্য তালিকায়। ম্যাম, বলা হয়ে থাকে যে মানুষ এখন তো অনেক বেশি ঠান্ডা পানি খাচ্ছে, বাহির থেকে এসে সাথে সাথে ঠান্ডা পানি খাচ্ছে। তো এইটাকে খারাপও বলা হচ্ছে যে এত বাহির থেকে সাথে সাথে এসে ঠান্ডা পানি আসলে খাওয়া উচিত না। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, এটা অনেক লেখালেখি হচ্ছে। আসলে তথ্য যুক্ত হতে হবে, তথ্য নির্ভর হতে হবে। যেমন ঠান্ডা পানি অনেক সময় যেটা বলা হচ্ছে যে ঠান্ডা পানি যদি বেশি খাওয়া হয় হিট স্ট্রোক হয়, এটার কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। যেমন যখন হিট স্ট্রোকের ঝুঁকিতে কেউ থাকে বা হিট স্ট্রোক হয়, তখন কিন্তু ঠান্ডা পানির ঝাপটা দিয়ে তাকে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা করার ব্যবস্থা করা হয়। কারণ তাপমাত্রা, যখন শরীরের তাপমাত্রা আমাদের 98.4 ডিগ্রি ফারেনহাইট, আমরা যদি 105 ছাড়িয়ে যাই তখন কিন্তু একটা হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি যে ঠান্ডা পানির ঝাপটা দিচ্ছি, তাকে ঠান্ডা করার চেষ্টা করছি, অথবা গোসল করানো হচ্ছে। আর ঠান্ডা পানি, এটা আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় যে হিট স্ট্রোক হবে ঠান্ডা পানি বেশি খেলে। তো যেই জিনিসটা করা যেতে পারে যে ঠান্ডা পানি একসাথে না খেয়ে, মোট কথা হচ্ছে সরাসরি খুব বেশি পরিমাণে ঠান্ডা পানি না খেয়ে পানিটাকে যদি মিশিয়ে খাওয়া হয়, তাহলে যে খেতে পারে সে কিন্তু সেটা খেতে পারে। কারণ ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা পানি যদি নেওয়া হয় তাহলে দেখা যায় যে খুব সাডেনলি, খুব অল্প সময়ের জন্য গলার পেশিগুলি কিন্তু সংকুচিত হয়ে যেতে পারে, তারপরে অনেক সময় বুক ধরফর হতে পারে, এই জিনিসগুলো হয়। কাজে এই ক্ষেত্রে ঠান্ডা পানির ক্ষেত্রে যেটা বলা হয়, যারা খেতে পারেন তারা খাবেন, অবশ্যই মিক্সড করে খাবেন। আর ঠান্ডা পানিতে আসলেই সমস্যা হয়, যেমন অনেক সময় সুস্থ মানুষের খুব বেশি ঠান্ডা পানি খেলে তারা কিন্তু জ্বরে আক্রান্ত হতে পারে, কাশি হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এবং যাদের অ্যালার্জি, অ্যাজমা রয়েছে বা অন্য কোনো হেলথ ইস্যু রয়েছে, তাদের জন্য ঠান্ডা পানিটা ক্ষতিকর। কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ, তারা কিন্তু ঠান্ডা পানিটা একটু স্বাভাবিক পানির সাথে মিশিয়ে কিন্তু ঠান্ডা পানিটা খেতে পারে। ম্যাম, এই গরমে আসলে যারা নিম্নবিত্ত মানুষ, যারা আসলে খেটে খাওয়া মানুষ, তাদের তো সবসময় প্রোটিন বা এরকম সবসময় তারা নিজেদের শরীরে দিতে পারে না বা খেতে পারে না। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে তারা পুরোটা কার্বোহাইড্রেটের উপরে ডিপেন্ড করছে। ভাত খাচ্ছে, তার সাথে অনেকটা বেশি আলু নিয়ে খাচ্ছে। তো কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, প্রোটিনের পরিমাণ অনেক কম হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে আপনি যদি একটু বুঝিয়ে বলেন। এটা আসলে আমাদের দেশে বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা খেটে খাওয়া মানুষ, অনেক ক্ষেত্রে আমিষের যোগান দেওয়াটা তাদের জন্য একটু আসলে ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে যেটা তারা করতে পারে যে ভাত নিলেও হয়তো মাছ মাংস পাচ্ছে না, তারা ডাল কিন্তু ব্যবহার করতে পারে, ডাল খেতে পারে। এবং বিভিন্ন রকমের চাল ডাল মিশিয়েও কিন্তু তারা পাতলা যে খিচুড়ি, সেটাও কিন্তু খেতে পারে সবজি সহযোগে। বাদাম খেতে পারে, যেমন রাস্তায় কিন্তু বাদাম পাওয়া যাচ্ছে, চীনা বাদাম, সে যদি সহ্য করতে পারে 1 মুঠ বাদাম সে খেয়ে নিতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা আসলে অভ্যেস হয়ে গেছে যে আমরা আসলে কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাই। যেমন ভাত খাই যখন আমরা আলু ভর্তা খাচ্ছি,
তো এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা খারাপ নয়, আমি আলু ভর্তা দিয়ে ভাত খেতেই পারি, সেটা আমার চাহিদা অনুযায়ী আমি খেতে পারি, কিন্তু অতিরিক্ত নয়। আর রুটির সাথে অনেক সময় আলু ভাজি খাচ্ছে একটা বাচ্চা, সেটা নিতেই পারে তার ক্যালোরির চাহিদা অনুযায়ী, কিন্তু যখন একটু বয়স হয়ে যায় অবশ্যই আলু ভাজির সাথে আমরা হয়তো আলুর সাথে অন্য 2-1টা সবজি মিক্সড করে কিন্তু খাবারটা খেতে পারি। তবে হ্যাঁ, কার্বোহাইড্রেট অবশ্যই খেতে হবে। এখন একটা ট্রেন্ড চলে আসছে যে অনেকেই বিশেষ করে যারা ডায়েট করতে চান তারা একবারে ভাত খান না, এতে ভাতের কোনো দোষ নাই, আপনি অবশ্যই ভাত খাবেন। আপনি যদি ওজন কমাতে চান ভাত দিয়েও কিন্তু ওজন কমানো যায়, তাই না? শুধু পরিমাণটা ঠিক রাখতে হবে। ম্যাম এই গরমে ফেসবুকে একটা মিম দেখা যাচ্ছে যে অনেকে চা প্রেমী যারা তারা চা ছাড়তে পারবে না, চা খেতেই হবে, দিনে 4 কাপ 5 কাপ 6 কাপ করে চা খাচ্ছে, কফি খাচ্ছে, যেটা আসলে খাওয়াটা ভালো না। আপনার মুখ থেকেই শুনতে চাই এই চা প্রেমীদের জন্য। আসলে 1 কাপ বা 2 থেকে 3 কাপ চা কিন্তু আমরা খেতে বলি, কিন্তু এই গরমে যেটা হচ্ছে যে আমি যখন বাইরে বের হচ্ছি একে তো কাঠফাটা রোদ, আমার শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে। এখন বাইরে গিয়ে যদি কেউ কাপের পর কাপ চা খায় এটা তার জন্য ক্ষতিকর। কাজেই এই ক্ষেত্রে বলবো যে গরমে চা কফিটা অ্যাভয়েড করাই ভালো। কিন্তু অনেকেই যেটা আপনারা বলেন যে চা খোর বা চা ছাড়তেই পারছে না, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বাসা থেকে 1 কাপ চা যদি খেয়ে চলে আসেন, সাথে অবশ্যই আপনি যখন বাইরে যাচ্ছেন আপনার পানির বটল থাক, আপনি বাইরে চা খাওয়ার চেষ্টা করবেন না। এবং সম্ভব হলে যেহেতু ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা থাকে চা কফি খেলে, কাজেই সম্ভব হলে চা কফিটা এই গরমে কিছুটা সময়ের জন্য অন্ততপক্ষে অ্যাভয়েড করুন। এবং নিদেন পক্ষে 1 কাপ পরিমাণ চা আপনি নিতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি অনবরত বাইরে গিয়ে চা খাবেন না, সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এই সময়টাতে। ম্যাম আপনি হৃদরোগ হসপিটালে আছেন, অবশ্যই অনেক ধরনের রোগী দেখে থাকেন, কিন্তু যারা সিগারেট খায় আমার মনে হয় তাদের এই হৃদরোগের যে সমস্যাটা সেটা একটু বেশিই হয়। আপনি যারা একদম চেইন স্মোকার বলা যেতে পারে, কখনো সিগারেট ছাড়তে পারবে না, তাদের উদ্দেশ্যে এই গরমের জন্য যদি কিছু বলেন বা সব সময়। আসলে স্মোকিং একটা খুবই ভয়াবহ অবস্থা, যে খাচ্ছে সেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার রাস্তাঘাটে আপনি দেখবেন যে চা আপনি সিগারেট খাচ্ছে, পেছন পেছন আপনি যাচ্ছেন, দেখা গেল যে সে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, সেই ধোঁয়াটা আপনি নিচ্ছেন, মানে দুইজনেই সমানভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জিনিসটা আসলে এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলে দিই, যারা এই কাজটা করেন তারা, আমি আশা করব যে এই কাজটা আপনারা করবেন না। আর অবশ্যই ধূমপান কিন্তু খুবই ক্ষতিকর, কাজে ধূমপান থেকে বিরত থাকবেন, সেটা অ্যাজমা, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা হতে পারে, হৃদরোগ হতে পারে। কাজেই এই গরমে তো আরও সমস্যা, কাজেই আপনারা যারা স্মোকিং করেন তারা স্মোকিংটা দয়া করে চেষ্টা করবেন বাদ দেওয়ার জন্য। দর্শক, আশা করি ম্যামের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এবং অনেক সমাধানও পেয়েছেন। আপনারা যদি ম্যামের কথা অনুসারে এই গরমে নিজেকে বাঁচিয়ে রাখেন বা বাঁচাতে চান, আশা করি আপনারা এই গরম থেকে কিছুটা হলেও নিজেদের মুক্ত করতে পারবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন অনুষ্ঠানে, অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।